শোনো, অনেক কষ্ট করে আমি হায়ার কোর্ট থেকে প্রতীক্ষাকে ছাড়িয়ে নিয়ে এসেছি। ও কিন্তু জামিনে ছাড়া পাচ্ছে আর এই বাড়িতে এসে উঠবে। আর একটা কথা আমি তোমাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি না, আমি কিন্তু তোমাদের সঙ্গে আর থাকবো না। কে চায় রে? হ্যাঁ বলি, কে চায় তোর সঙ্গে থাকতি? ও কি কথা, থাকতে পারবো নে? থাকিস নে, থাকিস নে। ভালো হয় তো, ভালো হয়, খুব ভালো হয়। আমাকে তোর জন্য ওই রান্না বান্না কিচ্ছুটি করতে হয় না। যা 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 যা, নিজের বউকে নে আলাদা থাকবে যা। আমরাও তোর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতেই চাই না। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? একজন পরের বাড়ির মেয়ে এসে তোমাকে বোঝালো আর অমনি তুমি? ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ, আমি না কাউকে কিছু বোঝাইনি। আমি তোমার মাকেও কিছু বোঝাইনি, তোমার দাদাকেও কিছু বোঝাইনি। ওদের তো বুদ্ধি আছে, তাই ওরা ভালো করেই বুঝতে পারছে যে ওরা দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে। খুব না, খুব চাকরি করে বড় বড় কথা বলছো না? আর তোকেও বলি দাদা, কিরম ছেলে! হ্যাঁ, নিজের চাকরিটা ওকে দিয়ে দিলি, এখন তুই খাবি কি? তোর চলবেই বা কি করে? আর এই মেয়ের তো অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে, কবে যে এখান থেকে চলে যাবে সেটা তো তুই বুঝতেও পারবি না। পলাশ, সাবধান করছি তোকে আমি, ভদ্রভাবে কথা বল আমার বউয়ের সম্পর্কে। তুই তুই আমাকে কি সাবধান করছিস রে? তোকে একটা ধাক্কা মারলে তো চিৎপটা হয়ে পড়ে থাকবি। খবরদার, খবরদার বলে দিলুম আমি তোকে। হাই পড়ু, শোন এদিকে, শোন। কি বলছিস তুই? কাকে কি বলছিস? নিজের বড় দাদা, তার গায়েতে হাত তুলবি বলছিস? হ্যাঁ, আর এই যে কান খুলে শুনে রাখ, ছেলেটা অসুস্থ, ডাক্তার বলেছে তাকে উত্তেজিত করা বারণ, শুনেছিস তুই? শোনো পলাশ, তুমি তোমার বউয়ের সাথে কি করবে, কোথায় গিয়ে থাকবে সেটা তুমি ঠিক করো, কিন্তু কোনোভাবেই আমার স্বামীকে উত্তেজিত করার চেষ্টা করবে না। স্বামী দেখাচ্ছ? স্বামী? হ্যাঁ, কোথায় ছিলে এতদিন? এই স্বামী চাকরি দিয়েছে বলে সেই টাকায় তুমি তো ফুটানি মেরে বেড়াচ্ছ, আবার বড় বড় কথা বলছো। বাড়ি থেকে তো চলে গেছি, লাইন মেরে অন্য ছেলেকে বিয়ে করতে গেছিলে, সে তো তোমায় বিয়ে করেনি, লাথি মেরেছে তো তোমায়। এই শোনো, কার সাথে কি করেছি, কার সাথে কি হয়েছে তার কৈফিয়ত না আমি তোমাকে দিতে যাব না। তোকে আমি সাবধান করছি আবারও, তুই কিন্তু আমার বউয়ের সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। শোন দাদা, তুই না জানিস না, শতদ্রুর সঙ্গে এই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ওদের বাড়ি থেকে মানেনি বলে বিয়েটা হয়নি। কিন্তু তার মানে কি ওরা একসঙ্গে থাকেনি? একসঙ্গেই তো ছিল, আর তুই সেটা জানিস না? তুই ওরকমই একটা মেয়েকে বউ করে আবার ফিরিয়ে নিয়ে এসছিস সেই বাড়িতে, আবার ঘরও করছিস তার সঙ্গে। কেন রে, কেন? এই শিমুলের মতো মেয়ে কি আর তুই পেতিস না? আর তাছাড়া তুই চাকরিটা দিয়েছিস বলেই তো তোর কাছে এসছে। এই চাকরিটা তুই যদি প্রিয়াঙ্কাকে দিতিস তাহলে ও কিন্তু তোর কাছে এসেই থাকতো। আইনত আমি তোমার স্বামী, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ বিপাশা, আমাকে না বলে তুমি এ বাড়ি থেকে কোথাও যাবে না, প্লিজ। তোমার দিকে না সারা জীবনে তাকাবো না এবং সারা জীবন আর একটাও কথা বলবো না ঠিক করেছিলাম, কিন্তু এমন কিছু কথা বলে নিজেকে এতটা নিচু লেভেলে নামাচ্ছ না, তোমার সাথে কথা না বলেও আর পারছি না। কি চাইছো? কি চাইছো? আত্মহত্যা করবো আমি, ঘর থেকে ঝুলে পড়বো? করবো না, সেদিন শেষ। আমার জীবনটা যে আমার এবং আমার জীবনটা যে আমার নিজের মতো করে বাঁচার অধিকার আছে সেটা আমি বুঝে গেছি গো, খুব ভালো করে বুঝে গেছি। তাই তুমি আমার স্বামী, তোমার আমার ওপর অধিকার আছে, তুমি না বললে আমি বাড়ি থেকে বের পারবো না। ধুর, সব ফালতু কথাগুলো আর বলো না তো, আর বলো। ওভার, সেই দিনগুলো শেষ। এখন তুমি আমাকে দয়া করে যতটা তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা দিয়ে দাও, কাগজপত্র যা যা আছে সেই সব শৈশাবুত করে মিটিয়ে দাও। এই একটাই কাজ বাকি আছে তোমার আমার দুজনের একসঙ্গে করার, সেটা হয়ে গেলে সবটা শেষ হয়, মিটে যায়, আমি বাঁচি। তোমার তো ডিভোর্সটা দরকার ছিল এতদিন, তোমার নিজের প্রয়োজনে ডিভোর্সটা দরকার ছিল, তোমার থেকেও বেশি এখন আমার দরকার। আমি মুক্তি চাই, তোমার নাম, তোমার পরিচয়, তোমার পরিবার, তোমার বাড়ি, সবকিছু থেকে আমি মুক্তি চাই। দেবে মুক্তি আমাকে তাড়াতাড়ি? তুমি বুঝতে পারছো না আমার কি গভীর শান্তি হবে? তুমি বুঝতে পারছোই না। শোন পলু, যার নামটা তুই করলি তার নামটা ভবিষ্যতে আমার কাছে আর করিস না। ওই নামটা থেকে আমিও অনেক দূরে সরে এসেছি, ফিরতেও চাই না। তুই তো একেবারে সাধু, তুই তো একেবারে সাধু হয়ে গেছিস, সাধু। ভুল করছিস, সাধু আমি হইনি আর কোনোদিন সেটা হতেও পারবো না।
আমি শুধু ভালো হওয়ার চেষ্টা করছি। আর ভালো হওয়ার চেষ্টা করা তো কোনো অপরাধ নয় পলাশ। তুইও চেষ্টা কর, ভালো হতে তুইও পারবি। তোর জীবনে তো বড় কোনো আঘাত আসেনি পলাশ, সেই জন্য তুই বুঝতে পারছিস না কোনটা ভালো কোনটা খারাপ। আমার জীবনে এসেছে, আমি বুঝতে পারি, আর সেই জন্য আমি ভালো হওয়ার চেষ্টাটা করে যাচ্ছি। তুই তোর বউকে ছাড়িয়ে এনেছিস তো জেল থেকে, খুব ভালো, খুব ভালো। কিন্তু কেসটা এখনো শেষ হয়নি পলাশ। তোর বউকে কিন্তু এখনো রেগুলার হাজিরা দিয়ে যেতে হবে। তোকে আমি সাবধান করছি, তুই এখনো নিজেকে শোধরা। যে ব্যবহারটা তুই তোর বৌদির সঙ্গে করে যাচ্ছিস সেটা যদি তুই এখনো চালিয়ে যাস, তোকেও কিন্তু একইভাবে তোর বউয়ের মতো জেল খাটতে হবে, মনে রাখিস সেটা। এই কি বলছিস তুই? কি করছো কি বলছিস তুমি? তুই? কি বলছিস তুই? হ্যাঁ? ছাড়ো, ছাড়ো বলছি, লজ্জা করে না? একজন অসুস্থ লোকের কলার ধরে টানছো। ছাড় ছাড়ো, পলাশ। ওর যদি কোনো ক্ষতি হয় না, সেটা আমাদের ক্ষতি হবে, তোমার তো কিছু হবে না। ছাড়ো বলছি। কিসের ক্ষতি? চাকরি তো বাগিয়েছো, কার ক্ষতি হওয়ার তো হয়েছে। ছাড়। আর কি ক্ষতি হবে? এদিকে এদিকে জানোয়ার ছেলে, হ্যাঁ? জ্বালিয়ে পুড়িয়ে আমার সারাটা জীবনে করে শেষ করে দিলে। এত বড় স্পর্ধা তোর? এই দূরে যা, তুই দূরে যা, তুই আমার চোখে হ্যাঁ, আমি তো যাবো। আমি কি এখানে থাকবো? তোমার দয়া এখানে থাকবো নাকি? কিন্তু তার আগে এই বাড়িতে আমার যা ভাগ আছে সেটা আমার নামে লিখে দাও। আমি সেটাকে বিক্রি করব, আমি এখান থেকে চলে যাব। কি আছে, কি আছে? আমি এই মহিলার সঙ্গে থাকবো না। আমার এটা চরিত্রহীন মহিলা। বুঝলাম, কিন্তু কি আছে এই বাড়িতে? তোর কি আছে? ভাগ? তোর ভাগ আছে? ও হ্যাঁ, করে ইল্লি বল দেখি, তোর ভাগ আমি লিখে দেবো। হ্যাঁ, তাই বলছিস তো তুই? অত সহজ নয়। থাকতে হলে থাকো, না থাকতে হলে যাও। এতদিন যে তোমায় আমি দূর করে দিইনি তোমার 14 পুরুষের ভাগ্যে, এই কথা আমি বলে দিলুম। কোনো ভাগ টাগ হবে না। এই ভাগ কিসের রে? কিসের ভাগ কিসের? কিসের ভাগ? হ্যাঁ, ভাগ কারণ এই বাড়িটা আমার বাবার। তোমার বাবার অবর্তমানে না তোমার মা বাড়ি পাবে। তোমাকে কেন লিখে দিতে যাবে? এই শোনো, একদম বেশি কথা বলবে না বলে দিলাম। আমার দাদাকে তো বিষিয়েছো, কিন্তু আমার মায়ের সঙ্গে এরকমটা করতে আসবে না। আমি তোমাকে বারবার বলছি, আমি এই বাড়ির ভাগ নেব, আমি এখান থেকে চলে যাব, ফিরেও তাকাতে আসবো না আমি। পলাশ, কিসের ভাগের কথা বলছিস তুই? তুমি কথা বলো না। দাঁড়াও, তোর ভাগ আমি তোকে নিতে দেব না। শুনে রাখ তুই, ভাগ ভাগ কিসের ভাগ তোর? কটা পয়সা দিস তুই এই বাড়িতে? ভাগ শোন, এই বাড়িটা মায়ের বাড়ি। মা এই বাড়িটা যা ইচ্ছে করবে সেটাই করবে। এটা আমাদের পূর্বপুরুষের বাড়ি, কিছুতে এই বাড়ি ভাগ হতে দেব না আমি। তাই শোন, ভাগ হবে কি হবে না সেটা আমি জানি না। এই যে মা, আমার পোর্শনটা তুমি আমাকে লিখে দাও, আমি সেই পোর্শন নিয়ে, সেই টাকা নিয়ে আমি কি করব না করব সেটা আমি বুঝবো। তোমাদের কাউকে ভাবতে হবে না, আমি ব্যবসা করব। ভাগ? হ্যাঁ, বড় বড় কথা, বড় বড় কথা, তাই তো? এই চুপচাপ এ বাড়িতে থাকতে হলে থাক, নাহলে যা তো, যা যা, এখনই দূর করে দেবো আমি তোকে। যা যা, দূরে যা। কি হয়েছে? কি হয়েছে? তুমি আমাকে দূর করে দেবে? তুমি আমাকে দূর করে দেবে? ওজনের কথা? কিসির ভাগ চাইছো? এই বাড়িটা আমার। আমি যখন লিখে দেব 3টে ভাগ হবে। প্রথমে তোমার দিদির, তারপরে তোমার দাদার, তারপরে গিয়ে তোমার। বুঝেছো? দিদির? হ্যাঁ, দিদির ভাগ? আমি সেই ভাগ দিতে দিলে তবে তো দিদিকে ভাগ দেবে। আইন কানুন কোনো কিছুই তো জানো না দেখছি। হ্যাঁ, আর তুমি কে গো ভাগ দেওয়ার? এটা তোমার বাড়ি? এটা তোমার বাড়ি নয়, এটা মায়ের বাড়ি। বাবার অবর্তমানে এটা মায়ের বাড়ি, তাই তুমি কেউ নও এই বাড়ি দেওয়ার। যা করার মা করবে। তুই মেয়েটাকে অনেক অপমান করেছিস, অনেক কষ্ট দিয়েছিস। এবার ও যা চাইছে সেটাই করে দে। বুঝতে পেরেছিস? কোনোদিনও ও তোকে ক্ষমা করতে পারবে না। সত্যি কথাই তো, একই সঙ্গে একই বাড়িতে দুটো বউ নিয়ে তুইও থাকতে পারবি না। আর তুই থাকতে পারলেও সেই মেয়ে দুটো থাকতে চাইবে কেন? কেউ চাইবে না। আর যে বাচ্চাটার বাবা তুই হয়েছিস, তার মা তোকে ছাড়বে কেন? ছাড়বে না তো। আর এর মধ্যে আমি কোনো অন্যায় দেখতে পাচ্ছি না। তার তো কোনো দোষ নেই। ওর যে একেবারেই দোষ ছিল না সেটাই বা বলি কি করে? ওর সঙ্গে যখন তোর সম্পর্ক হলো, ও জানতে পারলো যে তুই বিবাহিত, সরে এলো না কেন? একবারও বাড়িতে এসে দেখলো না কেন যে তোদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কিরকম? এত বড় ঝুঁকিটা নিল কি করে তুই বল? আর বৌমা, তোমারও কিন্তু অনেক ভুল হয়েছে। সব ভুলই আমার মা, সব দোষই আমার। শুধু তোমার ছেলে সাধু পুরুষ। আমি একবারও বলছি না যে আমার ছেলে সাধু পুরুষ।
তোমার নিজের স্বার্থের জন্যই তোমার দেখে রাখা উচিত ছিল যে তুমি একজন সাধুর সাথে মিশছো নাকি দুর্বৃত্তের সাথে মিশছো। আমি সে কথাই বলতে চেয়েছি। আচ্ছা এখানে দাঁড়িয়ে এত কথা কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। ঘুমাবো তো নাকি শান্তিতে একটু ঘুমানোও যাবে না বাড়িতে? বৌমা তুমি তো কিছু খাওনি, খাবারটা খাবো না আমি আর, এই বাড়িতে আমি আর খাবো না মা। শিমুলদের বাড়িতে গেছিলাম, আমি খেয়ে এসেছি। মানে তুমি আমার রোজগারের টাকায় খাবে না, তাই তো? হ্যাঁ একদমই তাই। তোমার রোজগারে খাওয়ার আগে যেন আমার মৃত্যু। এবার দোহাই করো তো, তোমরা সকলে যাও, এই ঘরটা থেকে যাও, আমাকে একটু ঘুমোতে দাও। এই মধুরিমা তোমার মেয়েকে নিয়ে যাও তো এখান থেকে। এই এই শোনো, বড্ড বেশি কথা বলছো। টেনে আসবে না। যেটা করছো সেটাকে কি বলে জানো? ডোমেস্টিক ভায়োলেন্স। আর আমি যদি এখন থানা পুলিশ করি না, কি করে বউকে ছাড়াবে গো? আমি তোমাকে বলে রাখলাম, আমি তোমাকে গারদে পাঠাবো, আমি তোমায় বলে রাখছি কথাটা। এই কি বলছো? ছাড়ো আমাকে। বেশি মার মেরেছো, বেশি মার মেরেছো। লেগেছে না? ও বাবা, ও বাবা, ও লেগেছে গো, লেগেছে, লেগেছে পরাগ, লেগেছে। মা, তোমার বড় ছেলেকে যদি তুমি বাঁচাতে চাও, তোমার ছোট ছেলেকে বাড়ি থেকে বের করে দাও মা। না হলে তোমার বড় ছেলেকে তুমি বাঁচাতে পারবে না, ও অনেক বড় ক্ষতি করে দেবে। দরকার হলে আমি তোমার বড় ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাব। না হলে চোখের সামনে ওকে এইভাবে ও মেরে ফেলবে, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। পীড়িত একেবারে উতলে উঠছে না? হ্যাঁ, উতলে উঠছে পীড়িত। শোনো, তোমার মতো মেয়ের পীড়িত কিসের জন্য না সেটা আমি ভালো করে জানি। তোমার পীড়িত তো এই টাকা পয়সার জন্য। টাকা পয়সাগুলো খেয়েছো, এবারে এই সম্পত্তির পেছনে পড়েছো। দাঁড়াও না, প্রতীক্ষা একবার আসুক। প্রতীক্ষা এসে তোমাকে দেখাবে কত ধানে কত চাল। দেখাবেই তো, দেখাবে না? এখন তো চাকরি নেই, চাকরি চলে গেছে, খাবে কি তোমরা? দিনকাল তো জানো না, তাই এসব কথা বলছো। শোনো, আর যদি ভেবে থাকো না যে মায়ের পেনশন থেকে তোমরা টাকা নেবে, সেটা আমি হতে দেব না। আমি মাকে কিছুতেই টাকা দিতে দেব না তোমাদের। আমিও দেখবো তোমাদের কি করে চলে। যদি ভদ্রভাবে থাকতে না, তাহলে সবটা পেতে। ভদ্রভাবে থাকোনি, অসভ্যতা করেছো। ছি ছি ছি, লজ্জা করে না? না, এই অসুস্থ দাদার গায়ে হাত তুলছো, আর আমি এ বাড়ির বড় বউ, আমাকে অবধি মারতে আসছো। এর পরিণাম কি হবে তুমি কিন্তু ভাবতে পারছো না পলাশ। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, ভয় দেখাচ্ছ? ভয় পাও? ভয় যে দেখাচ্ছি, ভয়টা পাও। তুমি তো জানো, চাইলে কিন্তু আমি অনেক কিছুই করতে পারি। হ্যাঁ, এখন তো ওই অর্ণব সেনগুপ্ত এসছে, এসপি অর্ণব সেনগুপ্ত। তোমার যাতায়াতটা একটু বেশি বেড়ে গেছে না ওনার চেম্বারে? এখন এখন তো সিনে আবার শতদ্রু নেই, ওই ওই এসছে না, অর্ণব সেনগুপ্ত এসছে এখন। একদম মাঝে মাঝে কথা বলবে না। মা, তুমি শুনছো মা? ও আমার চরিত্র নিয়ে কথা বলছে, আমি কিন্তু এটা সহ্য করব না, কিছুতেই আমি সহ্য করব না। কে সহ্য করতে বলেছে বৌমা তোমাকে? বলো আমাকে, বলো কে বলেছে তোমায় সহ্য করতে? ও কি কথা বৌমা? আমি তো কখনো তোমাকে বলিনি যে সহ্য করো। করোনে সহ্য, একেবারে করোনে। আমি তোমায় বলছি, যাও তো বৌমা, যাও, যাও গিয়ে থানায় নালিশ করো ওর নামে। আমি সাক্ষী দেবো তোমার হয়ে, যাও। ওই শোনো, খবরদার বলছি, বেশি বাড়াবাড়ি করবে না কিন্তু। এই এই, কি করবি তুই? বাড়াবাড়ি করলে কি করবি? মা মা মা, ওকে চুপ করো না, তুমি দয়া করে চুপ করো। তুমি জানো না তোমার উত্তেজিত হওয়া বারণ? মা, তুমি দেখেছো ওকে কিভাবে এক্সাইটেড করছে? তোমার সঙ্গে এরকম ব্যবহারও করে যাবে, আর আমি চুপ করে দাঁড়িয়ে দেখবো? ও মায়ের সঙ্গে এরকম ব্যবহার করবে, আমি চুপ করে দেখবো? সেটা হয় না। কত বড় লায়ক হয়েছে, হ্যাঁ? কত বড় শেয়ারে হয়েছিস তুই। ও আচ্ছা, আর আমার সঙ্গে ষাট বেঁধে যখন অন্যায়গুলো করেছিলিস সে কথা তোর মনে নেই? হ্যাঁ, তোর মনে নেই না? আর এখন আমার বউকে তুই একা পেয়ে ফাঁসাচ্ছিস। নিজের বেলা সব ভুলে গেলি, সব দোষ ভুলে গেলি নিজের। শোন পলাশ, আমি কিন্তু অন্যায়গুলো করিনি, তুই বাধ্য করেছিস আমাকে। তুই আর তোর ওই বউ দুজনে মিলে আমাকে বাধ্য করেছিস। এখন তুই সাধু সাজছিস না? যা 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 যা, বলকে যা। আমিও বলবো, আমার কাছে অনেক প্রমাণ আছে, আমিও সমস্ত বলবো। দরকার নেই, আমার কোনো প্রমাণের দরকার নেই। শোনো, কেউ যদি আমাকে অতীতে ফিরে নিয়ে যেতে বাধ্য করে না, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। সেই ভয়টা যেন মনের মধ্যে থাকে। আমার সাথে কি করা হয়েছে সেটা সবাই জানে। একটা মানুষের প্রাণ নিয়ে টানাটানি করেছো, লজ্জা করে না? তারপর এত বড় বড় কথা বলছো। তোমার স্বামী কি?
তোমার স্বামী কি সাধু? সাধু নয়, কিন্তু সাধু হওয়ার চেষ্টা করছে। মনের মধ্যে অন্তত সেই ইচ্ছেটা আছে, কিন্তু তোমার মনের মধ্যে কি আছে গো? ছি, তোমাকে আমি মানুষ হিসেবে মনেই করি না। তুমি হলে একটা জানোয়ার, জানোয়ারের অধম তুমি। এই তোমাকে না বলি ডাকবো, পাড়া থেকে লোক ডেকে আনবো, দেবে সবাই মিলে? হ্যাঁ, আমি পেটে ধরেছিলাম, আমি তোকে পেটে ধরেছিলাম রে। ভাবতেও তো আমার ঘেন্না করছে এখন। তোমার কপালে অনেক দুঃখ আছে মা, তোমার কপালে অনেক দুঃখ আছে, আমি তোমাকে বলে রাখলাম। তোমার এই ছেলে তো থাকবে না, ও তো বাঁচবে না, কদিন পর ও তো বাঁচবে না। তারপর তোমার এই বউকে আমি কি করে তারাই শুধু তুমি দেখবে। কি করবে তখন তুমি? কি করবে? কোথায় যাবে? লজ্জা করে না তোর? এতটুকু লজ্জা করছে না যে আমি মা, আমার মুখের সামনে দাঁড়িয়ে তুই আমার আর এক ছেলের মৃত্যুর কথা বলছিস? লজ্জা করে নে। আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না। আমার দিন ফুরিয়ে আসছে, আমি সেটা খুব ভালো করে জানি। সেই জন্য আমি যা করেছি, আমার সেই সব কৃতকর্মের জন্য আমি প্রায়শ্চিত্ত করতে চাই। শোন পলাশ, আমি না তোর মতো গলা উঁচিয়ে একবারও বলছি না যে আমি কোনো অন্যায় করিনি। আমি অন্যায় করেছি আমি অন্যায়। আমি শিমুলের উপরে অনেক অন্যায় করেছি, আর সেই জন্য আমি সেই অন্যায়গুলোর প্রায়শ্চিত্ত করতে চাই। আর তুই কি করছিস? তুই অন্যায় করে আবার গলা তুলে বড় বড় কথা বলছিস। তুমি উত্তেজিত হও না, শোনো আমার কথাটা শোনো। ও তোমাকে উস্কানোর চেষ্টা করছে, ওটা ডেঞ্জারাস ছেলে। তুমি ওর কথা শোনো না। দেখো, আমি জানি তুমি এখন কি ভাবো, তোমার মনে কি চলে, আমার সবটা জানা। তোমার তো নতুন করে আমাকে বলার কিছু নেই। আমি এটাও জানি যে তুমি আমাকে ভরসা করো, তুমি আমাকে বিশ্বাস করো বলেই তোমার চাকরিটা আমাকে দিয়েছো তোমার সংসার রক্ষা করার জন্য। তা না হলে তো তুমি তোমার চাকরিটা আমাকে দিতে না। তুমি প্লিজ আমার কথাটা শোনো। ও ডেঞ্জারাস ছেলে, ও তোমার ক্ষতি করবে গো। তুমি মাথাটা ঠান্ডা রাখো। দেখো, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কিছুতেই মেনে নিতে পারবো। বৌমা মন বলেন পরাগ, শান্ত হতে দেখি। শান্ত হ বাবা, তুমি একেবারে শান্ত দেখো বাবা, উত্তেজিত হয়ে নে। খেপে উঠেছে এই ছেলে, খেপে উঠেছে বোঝনে। বউ ওই জেল থেকে ছাড়া পেয়েছে বুঝি, সেজন্য গলার জোর বেড়ে গেছে হঠাৎ না? এতদিন সকালবেলা খেয়ে দিয়ে চুপচাপ বেরিয়ে যেত, আবার সেই রাত্রিরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে, কেউ তার গলার শব্দটিও পেতে নে। আর এখন যেই শুনেছে বউ বেরোবে অমনি গলা দিয়ে খুব আওয়াজ বেরিয়েছে তো। হ্যাঁ, বুঝেছি। যবে থেকে এই বৌমা আমার বাড়িতে ঢুকেছে তবে থেকে ও নানান কিছু করার চেষ্টা করছে, আমি বুঝেছি রে। দাঁড়া, আসলে কি হয়েছে বলতো পরাগ? হিংসে। বৌমা তো চাকরিটা পেয়েছে না, হিংসায় ওর গা জ্বলে যাচ্ছে। হিংসুটে ছেলে করে তার। এই যে ও কি কথা, কি করেছো নিজের জীবনে? কি করতে পেরেছো? হিংসে করে নিজের জীবনে তো নিজে কিচ্ছু করতে পারোনি, এই খুটখাট চাকরি করো ছাড়া। হ্যাঁ, কখনো আছে কখনো নেই, খাও তো সেই বইয়ের ভরসায়। আর এখন যেই শুনেছো যে বইয়ের চাকরিটিও গেছে, অমনি ব্যাস আর মেজাজ ঠিক থাকছে না তো। হ্যাঁ, এই তোর বইয়ের চাকরি গেল কেন? কেউ কিছু অন্যায় না করলে তো তার চাকরি যাওয়ার কথা নয়। না মানলুম, মানুষ শ্বশুর বাড়িতে আসে, বনিবনা হয় না, অনেক সময় হয় না, থাকে তারা আলাদা থাকে, তাই বলে কি এরকম করতে হয় নাকি? হ্যাঁ, আমি লক্ষ্য করেছিলাম উঠে পড়ে লেগেছিল সবকিছু ওই বউ আসার পর থেকে ছিনিয়ে নেবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল ছেলে। বলি একটা কথা শোনো, এই বাড়িটা আমার। ছেলে হিসেবে যদি তোমার কোনো হক থেকেও থাকে, তুমি তোমার বাবার একমাত্র সন্তান নও বলু, মনে রেখো। কিসের হক তোমার? হ্যাঁ, এখন থেকে সবকিছু নেবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছ।
সেই দিন থেকে আমি লক্ষ্য করছি তোমার সবকিছু চাই, একসাথে সবকিছু চাই। হক না, হক হক দেখাচ্ছি। না মা, কিসের হক ওর? কোনো হক নেই। এই বাড়িটা তোমার, বাবার অবর্তমানে এই বাড়িটা তোমার, এটা মাথায় ঢুকিয়ে রাখো মা, আর ভুল করো না। আর তোমার এই ছেলেকে প্রশ্রয় দিও না মা, ও সাংঘাতিক ছেলে, ওর যা ইচ্ছা তাই করতে পারে। ওই সম্পত্তির লোভে না মা তোমারও ক্ষতি করে দিতে পারে, তোমাকেও মেরে ফেলতে পারে। দেখো না, ধাক্কা দিয়ে হয়তো সিঁড়ি থেকে ফেলে দিল, যা খুশি তাই করতে পারে। মা আমি তোমাকে বলছি মা, ও ডেঞ্জারাস ছেলে, ওর মাথা খারাপ হয়ে গেছে। তুমি শুধু তোমার বড় ছেলেকে একটু দেখে রেখো না মা, ওর যেন কোনো ক্ষতি না করে, দেখো না ও যেন মাথা ঠান্ডা রাখে। মা আমি তো সবসময় বাড়িতে থাকি না, আমার অ্যাবসেন্সে তুমি দেখো তোমার ছোট ছেলে যেন তোমার বড় ছেলের কাছে না ঘেঁষতে পারে। তুমি একটু দেখে রেখো মা। আর ওকে ওকে আমি দেখে নেব। আমার সত্যি ভয় করছে জানো তো, দুদিন পর ওর বউ আসবে, তারপর দুজনে মিলে দেখবে প্ল্যান করবে কিভাবে এই সম্পত্তি গ্রাস করা যায়। তার জন্য সবার ক্ষতি করতে পারে, যা খুশি তাই করতে পারে। এই পলাশ, আমার যে অংশ আছে না, আমি দরকার হলে তোমাকে দিয়ে দেব। আমি হাত জোড় করে তোমাকে বলছি, তুমি শুধু আমার স্বামীর কোনো ক্ষতি করো না পলাশ, প্লিজ কোনো ক্ষতি করো না, প্লিজ। তাড়াহুড়ো আছে, এখন স্কুলে যেতে দেরি হয়ে যাবে, এখনই কথা বলতে হবে। হ্যাঁ, পরে এসে বললে হবে না? শিমুল আমি বেশি সময় নেব না, 2 মিনিট প্লিজ। বুঝতে পারছো তো, ট্রেনটা যদি মিস করে যায় কি হবে? শিমুল প্লিজ 2 মিনিট। আচ্ছা বলো, এদিকে এসো একবার। কি হয়েছে বলো তো? দাঁড়াও, এই কাগজপত্রগুলো তুমি রাখো তো। কিসের কাগজ এগুলো? এগুলো আসলে ওই আমার ব্যাংকের যে কাগজপত্র দেখে, তাকে আমি কালকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলাম। ওই নমিনি করা ছিল না তো, এগুলো তারই কাগজপত্র। নমিনির ব্যাপারে আমার সমস্ত কথাবার্তা হয়ে গেছে। কথাবার্তা হয়ে গেছে মানে? না মানে দেখো শিমুল, আমাদের আসলে জয়েন্ট অ্যাকাউন্ট কিছু করা তো ছিল না, সেই কারণে আমি ওনাকে ডেকে এই কাগজপত্রগুলো করিয়ে নিয়েছি। দেখো আমি তো এখন এই অবস্থাতে গিয়ে টাকা পয়সা তুলতে পারবো না, দরকার হলে তুমি। আচ্ছা টাকা তোলার দরকারই বা কি আছে? আমি তো এখন স্কুলে কাজ করছি, স্যালারি হবে তো, সেখান থেকে না খরচা করব। তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা থাক না, ওটা তো ধরার দরকার নেই। সবই বুঝতে পারছি, কিন্তু তাও এটা প্রয়োজন, তুমি প্লিজ আপত্তি করো না। আচ্ছা তুমি এখন এসব কথা বলছো, এসব কথা শোনার সময় আছে বলো তো? স্কুলে যেতে হবে না, ঠিক নেই? আরে শোনো, এখন না হয় কথাটা হয়ে রইলো তোমার সাথে, আমি এত কষ্ট করে ডেকে এনে কাগজপত্রগুলো করালাম, তুমি রাগ করো না প্লিজ, সইটা করে দাও। কি আশ্চর্য, আমি সই করতে চাইছি না, বুঝতে পারছো? আমি তো চাই। তুমি যেটা চাও সেটাই হবে না? আমার চাওয়ার বুঝি কোনো দাম নেই তোমার কাছে? কে বলেছে তোমার চাওয়ার দাম নেই? তুমি চাইলে বলেই তো আমি মানুষের মতো ব্যবহারটা করলাম, না হলে কি করতাম?